দেখতে পাচ্ছ নাকি না? আরে ওই জন্য খালি হাসি আসবে। না স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ? হ্যাঁ। আরে যতই ঠিক আছে, ঠিক, ওকে, অনেক বড় বড় বেশ। জায়গায় কাজ করে। যা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে যে ফিল্ড কোয়ান্টাইজেশন, তাই তো? আমি শুরু করেছিলাম, দেখবে যে আমি বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টাইজেশন আমরা করব, এবং করতে গিয়ে একদম শুরু করেছিলাম সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে, কেমন? ম্যাক্সওয়েলস ইকুয়েশন উইদাউট সোর্স। এবং তারপরে আমি যেটা করেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট আছে তাদেরকে আমি স্লেটার ডিকম্পোজিশন মেথডে একটা গেস করেছিলাম, বা রাদার অ্যাসিউম করেছিলাম, কেমন? সেই অ্যাসাম্পশনটা হয়তো তোমাদের কাছে এখন যদিও মনে হতে পারে যে এটা হঠাৎ করে ফেলে দেওয়া, অর্থাৎ যেমন কার্ল অফ ইএ ইকুয়াল টু কে এইচ এ করে যায়, এবং কার্ল অফ এইচ এ ইকুয়াল টু কে ইএ, এই যে ব্যাপারটা ছিল, অর্থাৎ কিনা স্লেটার ডিকম্পোজিশন, ওকে, এই যে ব্যাপারটা ছিল, দেখো কে ইএ ইকুয়াল টু কার্ল অফ এইচ এ, কে এইচ এ ইকুয়াল টু কার্ল অফ ইএ, এইটাকে আমরা বলি স্লেটার ডিকম্পোজিশন। অর্থাৎ এইটাকে ইউজ করে তারপরে আমরা জাস্ট ভেক্টর অ্যালজেব্রা করে ফাইনালি উই অ্যারাইভড এট দিস ইকুয়েশন, যে এইচ এ এবং কে এইগুলো কিরকম হবে বলতো? তারা হবে অর্থনর্মাল বেসিস ভেক্টর টাইপের একটা জিনিস হবে। অর্থাৎ তাদের যে কন্ডিশন ছিল, দেখো এই কন্ডিশনটা আই হ্যাভ অলরেডি প্রুভড, ইএ ইবি ডিভি ইকুয়াল টু 0, এইচ এইচ বি ডিভি ইকুয়াল টু 0, অর্থাৎ ফর এ নট ইকুয়াল টু বি এটা 0 হবে, আর ফর এ ইকুয়াল টু বি এটাকে আমরা নর্মালাইজ করেছিলাম, তোমাদের মনে আছে যে এটাকে নর্মালাইজ করা হয়েছিল। এই দেখো এখানে ফাইনালি আমি তোমাদের বলেও ছিলাম যে এই লেফট হ্যান্ড সাইডটা 0 যেহেতু, তাহলে রাইট হ্যান্ড সাইডে এইটা 0 হতে পারে অথবা এইটা 0 হতে পারে। যদি বি ইকুয়াল টু এ হয়, বি ইকুয়াল টু এ হলে এটা নিজেই 0 হবে, সুতরাং এই ইন্টিগ্রালটা নন জিরো, কেমন? এটা আমি বলেছিলাম। আর যদি বি নট ইকুয়াল টু এ হয় তাহলে এটা 0 নয়, তাহলে ইন্টিগ্রাল 0 হবে। ইন্টিগ্রাল 0 হওয়া মানে যেটা তোমার অর্থোগোনাল কন্ডিশন বলে। কিন্তু এট দ্য সেম টাইম যদি বি ইকুয়াল টু এ হয় তাহলে কি হবে বলতো? এই যে ইন্টিগ্রালটা এটা নট ইকুয়াল টু 0 হবে, এবং এইটাকেই আমি বলেছিলাম যে লেট আস চুজ অ্যাজ ইউনিটি, যার ফলে ইএ ইবি ডিভি এটাকে ডেল্টা এবি করে পরবর্তীকালে লেখা হয়েছে, দেখো ডেল্টা এবি, এবং ঠিক সিমিলারলি এইচ এইচ বি ইকুয়াল টু ডেল্টা এবি। এটা করার ফলটা কি সুবিধা হলো বলতো? সুবিধা হলো এই যে আমি যেন অনেকটা একটা ভেক্টর স্পেস ডিফাইন করলাম, যেখানে তোমার এইচ এ মানে H1 H2 H3 H4 ইত্যাদি তারা নাকি ইউনিট ভেক্টর বেসিক্যালি, বা ফাংশনের টার্মস যদি বলে ইউনিট অর্থোগোনাল ফাংশন। যেমন অর্থোগোনাল ফাংশন মানে অর্থ নর্মাল ফাংশন বলা ভালো, ইউনিট আর বলার দরকার নেই, অর্থ নর্মাল ফাংশন। ঠিক সিমিলারলি E1 E2 E3 এরাও কিন্তু অর্থ নর্মাল ফাংশন। এইটা করার সুবিধাটা কি হলো? সুবিধাটা হলো যে ওই ভেক্টর স্পেসে যে কোনো ভেক্টরকে আমরা এক্সপান্ড করতে পারবো উইথ দি হেল্প অফ ইউনিট অর্থোনর্মাল ফাংশন। এবং জাস্ট এই জিনিসটা করা হয়েছিল, দেখো যে ই অ্যাজ এ ফাংশন অফ আরটি এখন আমরা এক্সপান্ড করতে পারবো ইন টার্মস অফ দিস। অর্থাৎ এই যে পার্টটুকু 1/√ε p এইটাকে আমরা বলেছিলাম এক্সপানশন কোএফিসিয়েন্ট, এইচ এর ক্ষেত্রেও আমরা বলেছিলাম এই পুরো জিনিসটাকে এক্সপানশন কোএফিসিয়েন্ট বলা হয়েছিল। এখানে কেন 1/√ε কেন √μ ওমেগা লেখা হয়েছে? কারণ জাস্ট ফর কনভেনিয়েন্স, যেমন আমাদের সুবিধের জন্যই করেছি। যেমন এইটা অর্থাৎ একটা কনস্ট্যান্টটাকে বদলে, এই কনস্ট্যান্ট অবশ্য তুমি বলবো না, এটা টাইম ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। কারণ এটা কেন টাইম ডিপেন্ডেন্ট ফ্যাক্টর? এই কনটেক্সটে তোমাদের বলেছিলাম যে এইটা হচ্ছে পজিশন ডিপেন্ডেন্ট, কিন্তু লেফট হ্যান্ড সাইডে পজিশন এবং টাইমের উপরে ডিপেন্ড করে, সুতরাং ইউ হ্যাভ নো চয়েস যে এটাকে তোমাকে এক্সপানশন কোএফিসিয়েন্টটাকে টাইম ডিপেন্ডেন্ট হতে হবে, কেমন? এবং এই কনটেক্সটে তোমাদের বলেছিলাম যে বোধহয় তোমরা খেয়াল করতে পারো যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন বেসিক্যালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং তাদের সলিউশনে একটা টাইম পার্ট থাকবে, একটা এক্সপোনেনশিয়াল কি বলে স্পেস পার্ট থাকবে, এবং অ্যাজ ইট লুকস লাইক সেপারেশন, অর্থাৎ কিনা পজিশন এবং টাইমের যে মাল্টিপ্লিকেশন হিসেবে এসছে, কেমন? এইগুলো আমি গতদিনে বলেও ছিলাম। তারপরে এটাকে আমি ম্যাক্সওয়েলস ইকুয়েশনে ফিট করেছিলাম, কেমন? অর্থাৎ যে ব্যাপারটা দাঁড়ালো, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, এটা তো বেসিক্যালি সলিউশন অফ দি ম্যাক্সওয়েলস ইকুয়েশন, কারণ ফাইনালি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তারা আর কিছুই নয়, সলিউশন অফ দি ম্যাক্সওয়েলস ইকুয়েশন। সুতরাং এই ইকুয়েশন যেটা আর আরটি যেটা হলো কিসের টার্মসে লিখলে কিনা স্লেটার ডিকম্পোজিশনের যে ভেক্টর গুলো হয়েছে সেই ভেক্টরের থ্রু দিয়ে লিখেছো। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, কিছু বলবে তোমরা?
ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তারা কি করবে কি বলতো, তারা ম্যাক্সওয়েলস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এবং তারপরে তোমাদের বলেছিলাম যেটা যদি ম্যাক্সওয়েলস ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে এরকম একটা ইকুয়েশন পাবে। এবং এই কনটেক্সটে তোমাদের বলেছিলাম যে এই এক্সপানশন কোএফিসিয়েন্ট গুলোকে বের করাটাই আমাদের কাজ, এবং তাই করতে গিয়েছিলাম। করতে গিয়ে ইন মাই রুট আই গট PA ইকুয়াল টু QA ডট, আর একটা বোধহয় ইকুয়েশন পেয়েছিলাম, সেটা দেখো যে আরেকটা পেয়েছিলাম বোধহয় এই যে ওমেগা A স্কয়ার QA ইকুয়াল টু মাইনাস PA ডট। এই দুটোকে কম্বাইন করলে একটা অদ্ভুত ইকুয়েশন দেখতে লাগছে, সেটা হচ্ছে হারমোনিক অসিলেটরের ইকুয়েশন মনে হচ্ছে যেন। কেমন তোমার কাছে যদিও হারমোনিক অসিলেটর মানে x ডবল ডট প্লাস ওমেগা স্কয়ার x, ঠিক আছে, x এর বদলে PA ইসের মতো এসছে। কেমন এখানে এই PA এগুলো কিন্তু টাইম ডিপেন্ডেন্ট ফাংশন, কেমন, অর্থাৎ কিনা PA এজ এ ফাংশন অফ টাইম। এগুলো আমি অলরেডি তোমাদের অনেক কথাবার্তা বলেছি এই কনটেক্সটে। এবং তারপরে বলেছিলাম যে এই যে ব্যাপারটা দাঁড়ালো ওমেগা এ যেটা ডিফাইন করা হয়েছিল, সেই ওমেগা এটা ইট লুকস লাইক দিস, সুতরাং এটা আর কিছু না, এটা ইট হ্যাজ দ্য ডাইমেনশন অফ ফ্রিকোয়েন্সি। তারপরে আমি বলেছিলাম যে PA QA কি করে বার করবে, বার করার জন্য যেটা করতে হবে, PAটাকে বার করতে গেলে কি করতে হবে বলতো, যে বোথ সাইডে PV দিয়ে গুণ করলাম, করে ইন্টিগ্রেট করলাম ভলিউমের উপরে, সরি PV দিয়ে নয় EV দিয়ে গুণ করলাম, তাই তো, EV দিয়ে গুণ করলাম, করে বোথ সাইডে EV দিয়ে গুণ করলাম, অর্থাৎ EV DV, আর এটা এদিকে হলো EA EV DV। আর যেহেতু এগুলো টাইম ডিপেন্ডেন্ট এবং ওই এটা ইন্টিগ্রেশন, সামেশন, ইন্টারচেঞ্জেবল ইত্যাদি, এই যুক্তিতে ফাইনালি আমরা পেয়েছিলাম কি বলতো, EA EV DV রাইট হ্যান্ড সাইডে তোমার ডেল্টা AB হয়ে গেছিল, যার ফলে এই সামেশনটা উড়ে বেরিয়ে গেছিল, বেরিয়ে গিয়ে এই PVটা বেরিয়ে গেছিল। তখন এগুলো আমি তোমাদের আগে থেকে বলেছি, PV বেরিয়ে গেছিল, QB বেরিয়ে গেছিল। তার মানে আই হ্যাভ গট দা কোএফিসিয়েন্ট PV এবং QB, তার মানে আই হ্যাভ গট দ্য ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ওয়েল। কেমন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার পরে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স এর এনার্জি যেটা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস, কারণ আলটিমেটলি এনার্জি যেটা হয় সেটা হচ্ছে আমরা এইভাবে লিখি যে হাফ অফ E ডট D প্লাস B ডট H DV, বা আমি যদি এনার্জি ডেনসিটি বলি তাহলে হাফ অফ E ডট D প্লাস B ডট H। E D B H এগুলো সব আর কিসের ফাংশন না, পজিশন এবং টাইমের ফাংশন, এবং তারা কন্টিনিউয়াস ফাংশন, সুতরাং তাদের এনার্জি গুলো কন্টিনিউয়াস ছিল। এবং সেটা তোমরা যখন পড়েছো, অর্থাৎ কিনা পয়েন্টিং ভেক্টর পড়েছো, তখন দেখেছো যে এনার্জি বেসিক্যালি দে আর কন্টিনিউয়াস ফাংশন বিকজ ই ফাংশন অফ পজিশন এন্ড টাইম। তাহলে আমি এখন নতুন করে যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডকে লিখলাম ইন টার্মস অফ স্লেটার ডিকম্পোজড কম্পোনেন্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড নতুন যে চেহারা নিল, সেই চেহারা দিয়ে আমি কি এনার্জিটা ক্যালকুলেট করতে পারি, সেইটার উদ্দেশ্য নিয়ে পরে আমরা এনার্জিটাকে ক্যালকুলেট করেছি। এবং সেই ক্যালকুলেট করতে গিয়ে দেখবে যে আমি এইরকম একটা এনার্জি এক্সপ্রেশন শুরু করেছিলাম, করার পরে উই গট দি এনার্জি লাইক দিস। এবং তোমাদের এটা আমি অলরেডি ডিরাইভ করে দেখিয়ে দিচ্ছি আগের দিনে, H ইকুয়াল টু হাফ PA স্কয়ার ওমেগা স্কয়ার QA স্কয়ার। এখানে অদ্ভুত একটা ব্যাপার দাঁড়ালো, কি বলতো, ব্যাপারটা যেটা দাঁড়ালো যে যদি আমি মনে করো A ইকুয়াল টু মানে জাস্ট 1, একটাই মোড, কেমন, এগুলোকে মোড বলেছি পরবর্তীকালে, অর্থাৎ মনে করো P1 স্কয়ার বাই 2 প্লাস ওমেগা 1 স্কয়ার Q স্কয়ার, তাই না, হাফ অবশ্যই হাফ ওমেগা 1 স্কয়ার Q1 স্কয়ার। এটা কিসের হ্যামিল্টনিয়ান, এটা হ্যামিল্টনটা হচ্ছে হারমোনিক অসিলেটর উইথ ফ্রিকোয়েন্সি ওমেগা 1 এবং তার মাসটা হচ্ছে ইউনিট মাস, অর্থাৎ এটা একটা এমন একটা হারমোনিক অসিলেটর যার ইউনিট মাস এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 1। কেমন, ঠিক এখানে যদি ওটাকে জেনারেলাইজ করো যে অনেকগুলো মোড আছে এবং তাদের প্রত্যেকের একটা ক্যারেক্টারিস্টিক্স ফ্রিকোয়েন্সি আছে, ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 ইত্যাদি, এবং তার করেসপন্ডিং PA ওমেগা QA এগুলো আছে, অর্থাৎ P1 Q1 ইত্যাদি। দেখো এখনো পর্যন্ত P1 Q1 P2 Q2 ইত্যাদি এগুলো কি, এগুলো হচ্ছে এক্সপানশন কোএফিসিয়েন্ট। কেমন, এক্সপানশন কোএফিসিয়েন্ট, এই যে এটা হারমোনিক অসিলেটর হ্যামিল্টনিয়ান বলে তুলনা করছি, তোমার মনে মনে সঙ্গে সঙ্গে সন্দেহ হবে, আচ্ছা তাহলে এটা তো তাহলে নিশ্চয়ই মোমেন্টাম, তাহলে এটা তো নিশ্চয়ই পজিশন। ইয়েস, ইউ আর কারেক্ট, কিন্তু সেটা আমার প্রমাণ করার দায়িত্ব আমার আছে, অর্থাৎ এটা যে পজিশন এবং মোমেন্টাম সেটা আমি প্রমাণ করব কি করে না, আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে হ্যামিল্টন ইকুয়েশনে এটা ফিট করছে কিনা দেখে নেওয়া, অর্থাৎ হ্যামিল্টন ইকুয়েশনে পজিশন এবং মোমেন্টাম দে আর ক্যানোনিক্যালি কনজুগেট ভেরিয়েবল,
এবং ক্যানোনিক্যালি কনজুগেট ভেরিয়েবল বলে তারা তোমার কি করবে, হ্যামিল্টন ইকুয়েশনটা মেনে চলবে। হ্যামিল্টন ইকুয়েশনটা মেনে চলছে কিনা দেখার জন্য আমি জাস্ট PA ডট ইকুয়াল টু করলাম, PA ডট ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডেল QA, এটা হ্যামিল্টন ইকুয়েশন। এটা থেকে দেখা যাচ্ছে যে এখানে যদি ডেল এইচ ডেল QA করো, ডেল এইচ ডেল QA করার অর্থ কি, এটা হাফটা এখানে একটা 2 বেরিয়ে আসবে, হাফকে কেটে দেবে, কেটে দিয়ে কি করবে বলতো, যেটা করবে মাইনাস ওমেগা, বিকজ মাইনাস সাইন ইজ সিটিং হিয়ার, মাইনাস ওমেগা এ স্কয়ার QA। কেমন? কিন্তু এই জিনিসটা তো আগেই দেখেছি ম্যাক্সওয়েলস ইকুয়েশন যখন স্যাটিসফাই করেছি, এই যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন যখন স্যাটিসফাই করেছিলাম এই জিনিসটা আমি পেয়েছিলাম, PA ডট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার QA, এবং QA ডট ইকুয়াল টু PA এটাও পেয়েছিলাম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি QA ডট ইকুয়াল টু PA ও পাচ্ছি। সুতরাং আমরা তার মানে কি প্রমাণ করলাম বলতো, প্রমাণ করলাম এই যে দে আর ক্যানোনিক্যালি কনজুগেট ভেরিয়েবল এবং দে ক্যান বি আইডেন্টিফাইড অ্যাজ পজিশন এন্ড মোমেন্টাম অ্যাজ ওয়েল। যখনই পজিশন এন্ড মোমেন্টাম বলে দিলাম তখন আমি খুব স্মার্টলি বলতে পারবো এই হ্যামিল্টনিয়ানটা বেসিক্যালি হারমোনিক অসিলেটরের হ্যামিল্টনিয়ান, বিকজ দিস ইজ মোমেন্টাম, দিস ইজ পজিশন। মোমেন্টামটা তোমার এই টাইম ডিপেন্ডেন্ট অবশ্যই ফাংশন, এবং এটাও তাই টাইম ডিপেন্ডেন্ট ফাংশন। এটা তার মানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে লেখা রয়েছে the quantization of the electromagnetic field radiation is achieved by considering PA/QA as formally equivalent to the momentum and the coordinate operators of quantum mechanical oscillator. সুতরাং আমরা এই পর্যন্ত আগের দিন পড়িয়েছিলাম, তাই তো? এই পর্যন্ত পড়াবার পরে তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে একটা ফিল্ড কোয়ান্টাইজ করলে আমি কি পাবো, পাবো কি না, অ্যাজিভ একটা মনে করো ফিল্ড, একটা তো একটা জায়গায় ফিল্ড আছে, মানে ক্যাভিটির মধ্যেই হোক, কোনো অসুবিধা নেই। তাহলে সেই ফিল্ড ভাবার অর্থই হলো যে সেখানে তুমি মনে মনে কল্পনা করবে যে অনেকগুলো অসিলেটর বসে আছে, এবং অসিলেটর যখনই বসে আছে তার পজিশন আছে একটা, সেই পজিশন মনে করো 1 নম্বর অসিলেটর, তার পজিশন কত, Q1, তার মোমেন্টামও আছে P1, এবং তার ফ্রিকোয়েন্সিও আছে, কারণ অসিলেটর বলছি, এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে ω1। সিমিলারলি আরেকজনের পজিশন, মোমেন্টাম, ফ্রিকোয়েন্সি ইত্যাদি P2 Q2 ইত্যাদি ইত্যাদি। যেহেতু তাদের পজিশন মোমেন্টাম আলাদা হয়ে যাচ্ছে প্রত্যেকটা অসিলেটরের জন্য, তাহলে তারা এক একটা জায়গায় বসে আছে। তুমি এবারে কল্পনা করো যে একটা জায়গায় প্রত্যেক এক একটা করে অসিলেটর বসে আছে এবং সেই পয়েন্টগুলো তাদের ক্ষেত্রে ফিক্সড, কারোর পজিশন হচ্ছে Q1, কারোর পজিশন Q2, কারোর পজিশন Q3। এই যে ব্যাপারটা দাঁড়ালো, এগুলো হচ্ছে তোমার মোড পজিশন বেসিক্যালি, কেমন? এবং যে ফ্রিকোয়েন্সি যেটা ভাইব্রেট করছে এগুলোকে আমরা বলি মোড ফ্রিকোয়েন্সি। তার মানে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড আর কিছু নয়, electromagnetic field is basically the sum of several oscillators, and they are oscillating with their characteristic frequency ω1, ω2, ω3 ইত্যাদি। এবং তার করেসপন্ডিং এনার্জি কত, এনার্জি হচ্ছে হাফ ইনটু, মানে এটাকে অবশ্য কোয়ান্টাইজ করবো যখন, অবভিয়াসলি কোয়ান্টাইজ করতে গেলে আমাদের যেটা করতে হয়, হারমোনিক অসিলেটর তোমরা অলরেডি কোয়ান্টাইজ করেছো, যেটা p²/2m প্লাস হাফ ω²x² করে, যে একটা হারমোনিক অসিলেটরের জন্য ফাইনালি ইউ গট ক্রস এইচ ওমেগা a ড্যাগার a প্লাস হাফ বলে করা হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, যাকে তার ইকুইভ্যালেন্টলি আমি এটার মধ্যে আর যাচ্ছি না, কারণ তোমরা অলরেডি ইন্ট্রোডিউস যে কি এইগুলোকে বলে ক্রিয়েশন অপারেটর, এটাকে অ্যানিহিলেশন অপারেটর বলে। তোমরা বোধহয় এরকম ভাবে ডেফিনিশন দিয়েছিলে 1/2m, এখানে m = 1, কেমন? m = 1 হওয়ার ফলে m এর এখানে অ্যাপিয়ারেন্স নেই, নাহলে তোমরা mটা এখানে লিখে দিতে হবে। a ড্যাগার ইকুয়াল টু ω/L QL ইত্যাদি, al ইকুয়াল টু দিস, অর্থাৎ এটা হারমিশিয়ান কনজুগেট হচ্ছে এইটা, বা উল্টোটাও সত্যি, কেমন? অর্থাৎ যেভাবে আমরা অ্যানিহিলেশন অপারেটর, ক্রিয়েশন অপারেটর ডিফাইন করেছিলাম ইন আওয়ার হারমোনিক অসিলেটর ক্লাসেস, তাহলে ঠিক একইভাবে আইডেন্টিক্যালি এখন আমার কাছে কিছুই নয়, ফিল্ড থিওরি মানে বেসিক্যালি হারমোনিক অসিলেটরের অ্যালজেব্রা, এবং হারমোনিক অসিলেটর অ্যালজেব্রা তোমরা অলরেডি করতে অভ্যস্ত তোমাদের কোয়ান্টাম মেকানিক্যাল ক্লাসে, কোয়ান্টাম মেকানিক্স ক্লাসে। সুতরাং সেই অ্যালজেব্রাটাই তোমরা ফলো করছো, সেই ফলো করে ফাইনালি উই গট যে মোমেন্টামটাকে আইডেন্টিফাই করতে পারো ইন টার্মস অফ এল, এল ড্যাগার ইত্যাদি। কি করে পাবে না, এই এখান থেকে জাস্ট পেয়ে যাবে। অর্থাৎ যদি তুমি
মাইনাস করো, এটা জাস্ট ইউ হ্যাভ টু চেক ইট, এল ড্যাগার মাইনাস এল যদি সরি প্লাস এল যদি করো তাহলে এটা কেটে যাবে বোধহয়, কারণ সব ফ্যাক্টর গুলো একই, তখন এটা কেটে যাবে, তখন কিউএল টা পেয়ে যাবে। ঠিক যখন এল ড্যাগার মাইনাস এল করবে তখন পিএল টা পাবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো খুব এলিমেন্টারি অ্যালজেব্রা। দেখো পিএল টা দেখো এল ড্যাগার মাইনাস এল করেছে, কিউএল টা এটা, এগুলো তোমাদের অলরেডি করাও আছে দেখবে যে পিএল, এবং ফাইনালি যেটা পাও সেটা হচ্ছে এনার্জিটা দিস। এটা সারপ্রাইজিংলি দেখো এনার্জিটা এইচ ইকুয়াল টু ক্রস এইচ ওমেগা এল, এল ড্যাগার এল প্লাস হাফ হয়ে গেছে। অর্থাৎ এনার্জি এখন কার উপরে ডিপেন্ড করবে, কারণ এটা একটু ডিসক্রিট, কারণ ফ্রিকোয়েন্সি যেহেতু ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 ইত্যাদি হবে, তাহলে এর এনার্জি গুলো ডিসক্রিট হবে, কারণ এটা তার মানে একটাতে হবে ক্রস এইচ ওমেগা 1 আর এ 1 ড্যাগার এ 1 প্লাস এগুলো সব এনার্জি বলবো না, এটা এনার্জি হ্যামিল্টনিয়ান অপারেটর বেসিক্যালি। এটা দিস ইজ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর। এনার্জি করতে গেলে তোমাকে অবভিয়াসলি কি করতে হবে, এক্সপেকটেশন। এবং ফাইনালি তোমরা কি পাও বলো এনার্জিতে, ক্রস এইচ ওমেগা এন প্লাস হাফ। এনটাকে কি বলো তোমরা, নাম্বার বলো, তাই তো? আমিও তাই ওই রকম ভাবেই বলবো পরবর্তীকালে একটু এগিয়ে গিয়ে। তাহলে দেখো যেগুলো এন এর এবারে এনটা কি কি ভ্যালু হতে পারে, n equal to 0 1 2 3 ইত্যাদি হতে পারে, কারণ ওগুলো ডিসক্রিট। তোমরা অলরেডি হারমোনিক অসিলেটর পড়াশোনা দেখেছো যে হারমোনিক অসিলেটরের যদি তুমি ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর ভাবো তার এনার্জি কন্টিনিউয়াস, কিন্তু যখন কোয়ান্টাম মেকানিক্যাল অসিলেটর ভাবো তখন কিন্তু তার এনার্জিটা কন্টিনিউয়াস নয়, সেগুলো ডিসক্রিট। এখানে তো হারমোনিক অসিলেটর, সুতরাং এখানে প্রত্যেকটা হারমোনিক অসিলেটর বসে আছে এবং তাদের প্রত্যেকটা এনার্জি ডিসক্রিট এনার্জি। সুতরাং বেসিক্যালি ইউ আর গেটিং ডিসক্রিট এনার্জি, এবং প্রত্যেকে না ফিল্ড কোয়ান্টাইজেশন করার পরে, তার মানে কোয়ান্টাইজ ফিল্ডের যে এনার্জি হবে সেটা কিন্তু ডিসক্রিট, যেমন অর্থাৎ দিস ইজ কোয়ান্টাম থিওরি, তাই তো? সুতরাং ফিল্ডটা কোয়ান্টাইজ করলে আলটিমেটলি যেটা পাবে সেটা হচ্ছে লট অফ হারমোনিক অসিলেটর। মানে ফিল্ড বলতে আমরা মিন করবো যে অনেক অসিলেটর আছে, যেটা আমাদের প্ল্যাঙ্কস ল বলে গেছিল, কেমন? এবং সেই প্ল্যাঙ্কস ল বলেছিল তাদের ফ্রিকোয়েন্সি হবে ক্রস এইচ ওমেগা 2 ক্রস এইচ ওমেগা 3 ক্রস এইচ ওমেগা ইত্যাদি ইত্যাদি। এখানে তাই হয়ে যাচ্ছে হিসেব মতো, বিভিন্ন অসিলেটর আছে, তাদের বিভিন্ন ফ্রিকোয়েন্সি দ্বারা অসিলেট করছে। আচ্ছা, যেহেতু হ্যামিল্টনের তৈরি করে ফেলেছি, তাহলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে আমি তার করেসপন্ডিং আইগেন স্টেটটাকে তৈরি করতে হবে। আইগেন স্টেট না তৈরি করতে পারলে তুমি তো কিছু ক্যালকুলেট করতে পারবে না, কেমন? কারণটা হচ্ছে যে তোমাকে এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে তোমার বিভিন্ন অপারেটরের জন্য। এখন তোমার কাছে অপারেটর মানে কিন্তু ফিল্ড অপারেটর, কেমন? এ ড্যাগার এগুলো কি বলবে, অ্যানাইলেশন অপারেটর, ক্রিয়েশন অপারেটর, কিন্তু দে আর ফিল্ড অপারেটর, কেমন? আগে তোমরা ফিল্ড অপারেটর বলতে না, এ অপারেটর এ ড্যাগার অপারেটর বলতে, এখন কিন্তু তোমাদের কাছে এগুলো ফিল্ড অপারেটর। কেন বলো তো? কারণটা হচ্ছে এ আর এ ড্যাগার এই অপারেটর গুলো বেসিক্যালি আলটিমেটলি তোমার কিসের সাথে জড়িত, তারা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে জড়িয়ে আছে। কারণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, দেখো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যখন লিখবে ই ফিল্ড ইজ ইকুয়াল টু, বেসিক্যালি এখানে যখনই পি এর ভ্যালুটা লিখবে, পি এ মানে কি, পিএ মানে তোমার একটু আগেই বললাম, পিএ মানে এইটা হচ্ছে পিএ, অর্থাৎ পিএ হচ্ছে কত, এ ড্যাগার মাইনাস এ জড়িয়ে আছে, বুঝেছো? এই যে পিএ মানে এ ড্যাগার মাইনাস এ, তার মানে এটা ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু মোমেন্টাম অপারেটর, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু মোমেন্টাম অপারেটর। এইবার তোমাকে যদি বলি আচ্ছা মোমেন্টামকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, তুমি তো বলবে সঙ্গে সঙ্গে যে বেসিক্যালি ফোর্স হয়। আমি যদি বলি ইলেকট্রিক ফিল্ডকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডকে ডিফারেন্সিয়েট করলে টাইমের রেসপেক্ট অবশ্য, কি বলবে, টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড মানেই তো ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এই পিএ ডট তাহলে কি হবে বলো তো, সেটা কি করবে, সেটা দেবে ইলেকট্রিক ফিল্ড, এক্স্যাক্টলি তাই তো। পিএ ডট ইকুয়াল টু কি হবে, পিএ ডট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এ ওমেগা এ স্কয়ার কিউ এ ছিল, তাই না? দেখো পিএ ডট ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা এ স্কয়ার কিউ এ, এই মাইনাস ফাইনাস গুলো এখন আমি ভাবছি না, মাইনাস বা ওমেগা স্কয়ারে ভাবছি না। তার মানে পিএ ডট ইজ প্রপোর্শনাল টু কিউ এ বেসিক্যালি, আমার কথা বুঝতে পারছো? পিএ ডট ইজ প্রপোর্শনাল টু
কিউএ ম্যাথমেটিক্যালি তোমাদের কাছে পরিষ্কার, পিএ ডট ইজ প্রপোর্শনাল টু কিউএ। পিএ ডট কোত্থেকে পাবে আমি তোমাদের বললাম, পিএ ডট কোত্থেকে পাবে, বেসিক্যালি পিএ ডট পাবে, সরি আমি একটু ভুল করলাম এখানে বলতে হবে। আচ্ছা পিএ, এটা তো পিএ, পিএ ডট মানে কি, ইলেকট্রিক ফিল্ড কে ডিফারেন্সিয়েট করতে হবে, করলে কি হবে ম্যাগনেটিক ফিল্ড পাবে, বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড মানে কিউএ, বুঝতে পেরেছো? তার মানে ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু মোমেন্টাম অপারেটর আর ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু পজিশন অপারেটর। বুঝতে পারছো? তোমার কাছে এই পজিশন আর মোমেন্টাম অপারেটর, তার বদলে তো এ আর এ ডাগার এসে গেছে। এ আর এ ডাগার তার মানে কিসের সাথে রিলেটেড, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের সাথে রিলেটেড। এই জন্য আমরা সবসময় বলি এগুলোকে ফিল্ড অপারেটর বলবো এবার থেকে ভবিষ্যতে। তোমার কাছে এখন অ্যানিহিলেশন অপারেটর, ক্রিয়েশন অপারেটর ঠিকই, কিন্তু দে আর বেসিক্যালি ফিল্ড অপারেটরস, কেমন? সুতরাং ফিল্ড অপারেটর। তাহলে আমার এই যে ওয়েভ ফাংশন আমার যেটা বার করতে চলেছি, হ্যাঁ কেমন, বা সেটাকে তাহলে আমি কি বলবো বলতো, যে আমার তো অনেকগুলো হারমোনিক অসিলেটর আছে এবং তাদের এনার্জি কি, সাম অফ অল এনার্জি। সেটা আমি অলরেডি তোমাদের দেখালাম, এটা হচ্ছে সাম অফ অল এনার্জিস ইজ দ্য এনার্জি অফ দি হারমোনিক অসিলেটর, বা ফিল্ডের যে এনার্জি, প্রত্যেকটা অসিলেটরের এনার্জি যোগফলকে আমরা ফিল্ড এনার্জি বলি। তাহলে প্রত্যেকটা অসিলেটরের ওয়েভ ফাংশন আমাকে জানতে হবে, এবং তাহলে টোটাল ওয়েভ ফাংশন কি হবে? টোটাল ওয়েভ ফাংশন হচ্ছে প্রোডাক্ট অফ অল ওয়েভ ফাংশন, কারণ এনার্জি গুলো সাম হয় আর ওয়েভ ফাংশন গুলো প্রোডাক্ট হয়, কারণ তোমরা জানো প্রবাবিলিটি এটা কনজারভেটিভ টেম্পাই করতে হয়। সুতরাং তাহলে এনার্জিটা কি হবে, সাম হয়ে যাচ্ছে, সেটা তো দেখাই যাচ্ছে। তাহলে ওয়েভ ফাংশন কি হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হারমোনিক অসিলেটরের যে ওয়েভ ফাংশন হবে সেইগুলোকে মাল্টিপ্লাই করলে যে জিনিসটা তৈরি হবে সেটি হচ্ছে টোটাল ওয়েভ ফাংশন, এবং সেটাই পরবর্তীকালে করা হয়েছে। এই দেখো এখানে দেখা হয়েছে UN1, UN2 এগুলো কার ওয়েভ ফাংশন, প্রত্যেকটা হারমোনিক অসিলেটর ওয়েভ ফাংশন। যে হারমোনিক অসিলেটর মনে করো 1 নম্বর অসিলেটর, 2 নম্বর অসিলেটর, 3 নম্বর অসিলেটর করে করে প্রত্যেকটা ওয়েভ ফাংশন হচ্ছে UN1, কারণ এগুলো তোমার কি, এটা টাইম ডিপেন্ডেন্ট নয়, কিন্তু এটা হচ্ছে তোমার স্পেস পার্টটা হচ্ছে কেবলমাত্র, যার পরে ইউ ফাংশন দিয়ে লেখা হয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা এই ফর্মে লিখলাম, তার মানে এটাকে আমরা এই নোটেশন অনুযায়ী এটাকে কি বলে, এটা প্রোডাক্ট। এই যে যেটা লিখেছো না পাই এর মতো, এটা লেখা হয়েছে L = 1 to n, কেমন, অর্থাৎ UNL, এইটা হচ্ছে প্রোডাক্ট হিসেবে মতো। এই যে ওয়েভ ফাংশনটা হলো টোটাল ওয়েভ ফাংশনটা। আচ্ছা দেখো এইবারে যদি তুমি একটা পার্টিকুলার হারমোনিক অসিলেটর ভাবো, 1 নম্বর অসিলেটর, তার এনার্জি কত, cos h ওমেগা 1, মানে এনার্জি বলবো না, হ্যামিল্টনিয়ান বলবো, cos h ওমেগা 1 A1 ড্যাগার A1 প্লাস হাফ। তার ওয়েভ ফাংশন কি না UN1, সেটি হচ্ছে তার ওয়েভ ফাংশন, কেমন? তাহলে সে কার উপরে কাজ করবে, UN1 এর উপরে কাজ করবে, বাকিদের উপরে কি কাজ করবে না, করবে না, কারণ প্রত্যেকটা ফাংশন এখানে অর্থোগোনাল ফাংশন। সুতরাং ও শুধুমাত্র φN1 এর উপরেই কাজ করবে, এবং সেই জিনিসটাই পরের লাইনে করা হয়েছে। দেখো এল ড্যাগার যখন কাজ করবে শুধু UNL এর উপরে কাজ করবে, করে যেটা তৈরি করবে √NL+1 UNL+1, এইটাকেই তোমরা বলো তো রেইজিং অপারেটর বা ক্রিয়েশন অপারেটর, তাই না? এরকম বলো যে এটাকে বলো তোমরা ক্রিয়েশন অপারেটর বলো, এবং ক্রিয়েশন, এই যে ক্রিয়েশন অপারেটর এটাকে বলো অ্যানাইলেশন অপারেটর। অর্থাৎ এ কি করছে দেখো, আগে ছিল যেন NL মানে এটাকে আমরা বলি ফোটন নামে, as if it is raising one photon, যার ফলে এটাকে বলা হয় রেইজিং অপারেটরও বলা হয় অনেক সময়, বা ক্রিয়েশন অপারেটর বলা হয়, অর্থাৎ ফোটন ক্রিয়েট করছে। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ফোটন অ্যানহাইলেট করছে। এই কনসেপ্টটা, এই যে ক্রিয়েশন অপারেটর, অ্যানাইলেশন অপারেটর, এটা কিন্তু এসছে ওই ফিল্ড অপারেটরের কনসেপ্ট থেকে, তখন তো তোমাদের বলা হয় না, কিন্তু এখন তুমি বুঝতে পারছো যে ক্রিয়েশন অপারেটর মানে যে রেইজিং বা ক্রিয়েশন অপারেটর মানে হচ্ছে ইউ আর ক্রিয়েটিং এ ফোটন
আউট অফ দিস অপারেশন, অর্থাৎ এই অপারেশনটা করলেই একটা ফোটন ক্রিয়েটেড হবে, বা এই অপারেশন যদি করো তাহলে একটা ফোটন অ্যানহাইলেট করবে। কেমন? সুতরাং এই ফোটন ক্রিয়েশন এবং অ্যানহাইলেশন এই কনসেপ্টটা এসছে বিকজ অফ দি ফিল্ড কোয়ান্টাইজেশন থেকে। তখন তোমাদের ওটা মেকানিক্যালি শেখানো হয়, এটাকে ক্রিয়েশন অপারেটর বলা হয়, অ্যানিহিলেশন অপারেটর বলা হয়। কিন্তু যখন তুমি ফিল্ড কোয়ান্টাইজেশন করে ফেলেছো, এখন তোমাদের কাছে এই জিনিসটা পরিষ্কার। এক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, আরেকটা অপারেটর তোমরা ডিফাইন করো, সেটা হচ্ছে নাম্বার অপারেটর। নাম্বার অপারেটর যখন ওয়েভ ফাংশন উপরে কাজ করবে তখন ইউ উইল গেট দ্য নাম্বার। কেমন? এখানে তোমার কি হবে বলতো, এ ড্যাগার এ এটা কিন্তু কি বলতো আইগেন অপারেটর, এবং এটা আইগেন ফাংশন হচ্ছে ইউএনএল, অর্থাৎ এখানে হচ্ছে আইগেন ভ্যালু, অর্থাৎ এ ড্যাগার এর যে ভ্যালু সেটা হচ্ছে এন, যেটাকে তোমরা বলো নাম্বার অফ ফোটনস প্রেজেন্ট ইন দ্য রেডিয়েশন। কেমন? অর্থাৎ এনএল মানে কি, যদি 1 ধরো মনে করো ফার্স্ট মোড, তাহলে n1 হচ্ছে নাম্বার অফ ফোটনস ইন দা ফার্স্ট মোড, n2 হচ্ছে কি নাম্বার অফ ফোটন ইন দা সেকেন্ড মোড, ইত্যাদি ইত্যাদি। আমার মোড আছে যেহেতু 1 2 3 করে অনেক মোড আছে, তাহলে কতগুলো ফোটন থাকবে, n1 n2 n3 n4 ইত্যাদি ইত্যাদি করে থাকবে। কেমন? সুতরাং এগুলোকে বলা হচ্ছে এই, তখন এইটা যখন হলো তখন এইটা তোমার এইটাকে বলা হচ্ছে তোমার কি আইগেন ভ্যালু, বা এটাকে আমরা ফোটন নাম্বারের সাথে রিলেট করি। কেমন? বেশ, এটা ফোটন নাম্বারের সাথে রিলেট করি, এবং তারপরে অবভিয়াসলি এখানে যেটা করা হয়েছে দেখো, যে এক্সপেকটেশন ভ্যালু অফ এল ড্যাগার এল করে ওটাকে ফোটন নাম্বার বলা হয়েছে। কেমন? আচ্ছা, সুতরাং এখান থেকে তোমাদের একটু জিনিসটা আমি বলে নিই তোমাদের, যে তাহলে দেখো যে আমার এখানে আমি যদি এইচ এর, এই যে এইচ এর যদি এক্সপেকটেশন ভ্যালু কষো, কেমন, এই যে হ্যামিল্টনিয়ান এর এক্সপেকটেশন ভ্যালু কষার অর্থ কি, যে এই ফাই এল ব্যাপারটা আছে না, এই যে ফাই এর উপরে এক্সপেকটেশন ভ্যালু বসবে, তাই তো, এই যে ফাই যে টোটাল ওয়েভ ফাংশন, তাহলে তাই যদি করো তাহলে তার এনার্জিটা কি হবে, সাম অফ এল ক্রস এইচ ওমেগা এল এনএল প্লাস হাফ, কারণ এটা তো আইগেন ভ্যালু হয়ে গেল তখন। কেমন? ক্রস এইচ ওমেগা এল এনএল প্লাস হাফ। এখানে ভারী ইন্টারেস্টিং ব্যাপার দাঁড়ালো কি বলতো, যে এবারে যদি মনে করো সমস্ত মোড যে আছে, অর্থাৎ কিনা 1 2 3 4 ইত্যাদি সব মোড তো আছে, এবং কোনো মোডেই কোনো ফোটন নেই। আমি তো বলেছি n1 n2 n3 এগুলো কি নাম্বার অফ ফোটনস প্রেজেন্ট ইন দা ফার্স্ট মোড সেকেন্ড মোড ইত্যাদি। যদি n1 0 হয়, n2 0 হয়, n3 0 হয় ইত্যাদি, সবগুলো যদি 0 হয় তাহলে কতটুকু এনার্জি হবে বলতো, ক্রস এইচ ওমেগা এল হাফ দিয়ে গুণ হবে, কারণ এটা তো 0 হয়ে গেছে তখন। তার এনার্জি কতটুকু বলতো, হাফ ক্রস এইচ ওমেগা, সাম আছে তো এটা, তাহলে ইনফাইনাইট নাম্বার মোড, তার মানে তাদের এনার্জিটা কত বলতো, এনার্জিটা হচ্ছে বেসিক্যালি ইনফাইনাইট এনার্জি। অদ্ভুত তাই না? অর্থাৎ ফিল্ডটা ভ্যাকিউম, মানে ভ্যাকিউম ফিল্ডের এনার্জি যেটা, সেটা হচ্ছে ইনফাইনাইট এনার্জি বেসিক্যালি। আচ্ছা, মামা দাদু আছে, যেটা তোমরা সিঙ্গেল হারমোনিক অসিলেটরের সময় বলতে হাফ, যেটাকে 0 পয়েন্ট এনার্জি বলতে। এখন কিন্তু আমি সেটাকে 0 পয়েন্ট এনার্জি বলবো না, এখন কি বলবো বলতো, সেটাকে বলবো ভ্যাকিউম ফিল্ড এনার্জি। ভ্যাকিউম ফিল্ড বলতে কি মিন করছি, যে there is no photons present in the radiation, কোনো ফোটন নেই, তা সত্ত্বেও তার এনার্জি আছে। এই এনার্জিটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট পরবর্তীকালে দেখবে, এবং এইটাকে আমরা বলি ভ্যাকিউম ফিল্ড এনার্জি। অর্থাৎ এই যে বলা হয় যে স্পন্টেনিয়াস এমিশন ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো কি করে হয়, সেই ভ্যাকিউম ফিল্ড এনার্জি থেকে হয়, এবং তার এনার্জিটা ইনফাইনাইট। আমি পরবর্তীকালে তোমাদের আরো একটা পরিষ্কার করবো জিনিসটা, তোমাদের আপাতত এইটুকুনি বলে রাখলাম যে দিস ইজ কল্ড ভ্যাকিউম ফিল্ড এনার্জি, এন্ড এটা কিন্তু ট্রিমেন্ডাস এফেক্ট আছে ফিল্ড থিওরিতে। কেমন? অর্থাৎ এইটা দিয়ে অনেক কিছু এক্সপ্লেন করতে পারি আমরা ভ্যাকিউম ফিল্ড এনার্জি দিয়ে। কেমন? এবং এটা কিন্তু অপরিসীম, এটা কিন্তু তোমার ক্লাসিক্যাল কনসেপ্টে কোনো ভ্যাকিউম ফিল্ডের কোনো কনসেপ্ট নেই। ক্লাসিক্যালে ভ্যাকিউম ফিল্ড বলতে তার এনার্জিটা 0,
কিন্তু কোয়ান্টাম ফিল্ডের ভ্যাকিউম ফিল্ড বলতে তার এনার্জি কিন্তু জিরো নয়, সেটা পায় ইনফাইনাইট এনার্জি, এবং দিস ইনফাইনাইট এনার্জি ইজ রেসপন্সিবল ভেরিয়াস ফিনোমেনা, ভেরিয়াস ফিনোমেনা, যেটা ক্লাসিক্যালি তুমি এক্সপ্লেন করতে পারবে না, সেগুলো কোয়ান্টাম ফিল্ড দিয়েই করা সম্ভব। কেমন? সুতরাং এটা তোমাদের পরবর্তীকালে তোমরা দেখবে এটার ইম্পর্টেন্সটা কত ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেমন? এনিওয়ে, আমি তো এটা সম্বন্ধে আরো তোমাদের পরে হয়তো বলবো কথা। আপাতত তুমি এইটুকুনি জেনে রেখো যে ভ্যাকিউম ফিল্ড এনার্জি ইজ রেসপন্সিবল ফর ভেরিয়াস ইন্টারেস্টিং ফিজিক্যাল ফেনোমেনা। কেমন? তার মধ্যে তো একটা তোমাদের এক্সাম্পল অলরেডি বলা হয়ে গেছে, স্পন্টেনিয়াস এমিশন। কেমন? সেটা কি এবং ইত্যাদি। কারণ স্পন্টেনিয়াস এমিশন, তার এমিশন যদি হয় দেখবে ফিল্ডে কোনো ফোটন নেই, অথচ এমিশন হচ্ছে। এনার্জিটা আসছে কোত্থেকে? এটা তো ক্লাসিক্যালি তুমি বলতেই পারবে না যেখানে কোনো এনার্জি নেই অথচ এমিশন হচ্ছে। এমিশন মানে ইউ আর গেটিং সাম সর্ট অফ এনার্জি। এবং ভ্যাকিউম ফিল্ড ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং দ্য এনার্জি। সুতরাং এটা আরো ইমপ্লিকেশনটা পরবর্তীকালে তোমাদের আমি আরো বোঝাবো। ঠিক আছে? এনিওয়ে, আপাতত এই পর্যন্ত করার পরে আমি আরেকটু এগিয়ে যাই। মনে করো আমি এই পর্যন্ত তো বলেইছি। আচ্ছা, এরপরে আমি যদি মনে করো যে প্লেন ওয়েভ ভাবি, প্লেন ওয়েভ মানে হচ্ছে তোমার একটা জেড ডিরেকশনে প্রপাগেট করে ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যদি আমি লিখি ইএল, মানে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট হিসেবে লেখা হয়েছে বেসিক্যালি, ইট ক্যান বি রিটেন অ্যাজ সাইন KLZ। এটা বুঝতে পারছো? ই ইজ প্রপোর্শনাল টু এ ড্যাগার মাইনাস এ, মানে ই ইজ প্রপোর্শনাল টু পি। কেমন? আর বাকি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট গুলো এসছে এগুলো তার নর্মালাইজেশন ফ্যাক্টর থেকে। কেমন? আর এই সাইন KZ এসছে বিকজ অফ দি প্রপাগেশন থেকে। বুঝতে পেরেছো? এটা প্রপাগেশন থেকে এসছে, বি এইচ ইকুয়াল টু দিস অলসো। কেমন? এটার মধ্যে তোমার নতুন কিছু নেই। এটা জাস্ট এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি জেড ডিরেকশনে প্রপাগেট করে তাহলে তার করেসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড ক্যান বি কোয়ান্টাইজড। এটা কোয়ান্টাইজড ইলেকট্রিক ফিল্ড, দিস ইজ কল্ড কোয়ান্টাইজড ম্যাগনেটিক ফিল্ড। কেমন? সুতরাং কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড বেসিক্যালি। ঠিক সিমিলারলি আমি যদি জেড ডিরেকশনে প্রপাগেট করছে না বলে বলি যে আরবিট্রারি ডিরেকশন, যে কোনো ডিরেকশনে প্রপাগেট করছে, সেক্ষেত্রে এই সাইন KZ এর বদলে e⁻IK.R ফর্মে আসবে। এই দেখো এখানে লেখা আছে। আমি এর মধ্যে ডিটেইল যাচ্ছি না, বুঝছো? ইট টেক সাম অ্যালজেব্রা, কারণ সেক্ষেত্রে তোমার ওই কুলম কি বলে কুলম গেজ থেকে ডিরাইভ করতে হয়। এবং এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে তোমার সেক্ষেত্রে আবার ওই আমি যেটা ধরেছিলাম বাউন্ডারি কন্ডিশন ইত্যাদি ধরার জন্য যে ক্যাভিটি ধরেছিলাম, ক্যাভিটি ধরার প্রয়োজনই নেই তখন, শুধুমাত্র কুলম কন্ডিশন থেকেই চলে আসে। আমি ঠিক আছে, যদি আমি সময় পাই আমি নিশ্চয়ই করে দেবো এই ডেরাইভেশনটা, কিন্তু এটা খুব একটা টাফ কিছু নয়। এবং এটা আমি ইচ্ছে করে এটা অ্যাভয়েড করলাম আপাতত, কিন্তু আমি যেটা করে দিলাম সেটা ওইটা দিয়ে, অর্থাৎ স্লেটার ডিকম্পোজিশন দিয়ে। স্লেটার ডিকম্পোজিশন ইজ নট নেসেসারি। কেমন? সে শুধু কুলম গেজ কন্ডিশন থেকেই ডিরাইভ করা যায়। কেমন? আমরা স্লেটার ডিকম্পোজিশন করলাম আমাদের কনভিনিয়েন্সের জন্য, অন্য কোনো ব্যাপার না। আচ্ছা, আমি আরেকটু এগোবার আগে তোমাদের আমি একটু মানে কষান দিতে চাই, অর্থাৎ একটু তোমাদের সাবধান করে দিতে চাই। সাবধানটা কি বলতো? সাবধানটা হচ্ছে এই যে আমি তোমাদের বলেছিলাম যে আমরা এই যে ইন্ট্রোডাকশনটা দিলাম যে ই অ্যাজ দিস, তাই তো? এখানে পি না করে যদি কিউ লিখতে তাহলে তো লিখতে পারতো তুমি ইচ্ছে করলে, কারণ যদি মনে হয় আমি কিউ দিয়ে লিখবো লিখতেই পারতো। এখানে তাহলে পি দিয়ে লিখতে পারতো, একই রকম আইডেন্টিক্যাল রেজাল্ট পেতে। ইনফ্যাক্ট বেশিরভাগ বই দেখবে যে এটা কিউ দিয়ে লেখে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু পজিশন অপারেটর আর ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু মোমেন্টাম অপারেটর। এইটাই হচ্ছে ইয়ারিবের বইয়ের সাথে অন্য বইয়ের পার্থক্য। আমি যেহেতু ইয়ারিবের বই থেকে পড়াচ্ছি সেহেতু আমাকে এই অ্যাডাপশনটা করে নিতে হচ্ছে, বুঝেছো? না হলে আমিও কিন্তু লিখতে অভ্যস্ত ইজ প্রপোর্শনাল টু এক্স, মানে পজিশন অপারেটর। আমি কিন্তু তোমাদের কোশ্চেনটা দিয়ে রাখছি। আমি যদি অন্য কোনো বই ফলো করি তখন যদি ই এর বদলে যদি এখানে পি না লিখে কিউ লিখি, আমি বলে দেবো তো অবশ্য যখন লিখবো
তখন তোমরা কিন্তু অবাক হবে না, তোমরা বুঝে নেবে যে জিনিসটা আইডেন্টিক্যালি হয়। অর্থাৎ এখানে কি চয়েস করলাম, অর্থাৎ এখানে পজিশন মোমেন্টামের বদলে পজিশন আমি চয়েস করতে পারতাম ইয়ের মধ্যে, কেমন ইয়ের মধ্যে পজিশন চয়েস করতে, এবং তুমি দেখবে 99% বইতে তাই করে থাকে, ই ইজ প্রপোর্শনাল টু কিউ। কিন্তু এই বইটাই ব্যতিক্রম যে ই ইজ প্রপোর্শনাল টু পি করেছে, কেমন এটা যেন তোমরা ভুলে যেও না। কিন্তু আমি যখন যদি করি, ভবিষ্যতে করবো তো বটেই, আমি এত কথা বলছি মানেই করবো, বুঝতে পারছো, এবং তাতে কোনো ভুল নেই, কেমন এটা যেন তোমরা একটু কষাস থাকবে, কেমন। আচ্ছা বেশ, এটা করার পরে এইবারে আমার যুক্তিটা হচ্ছে এই যে এইটা তো হয়ে গেল, অর্থাৎ আমি তোমাদের এবার সামারি করি যে আমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কোয়ান্টাইজেশন করার জন্য আমি এগোচ্ছিলাম। কি করে এগোলাম দেখো, আমি শুরু করলাম ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে। ম্যাক্সওয়েলস ইকুয়েশনে আমি বললাম যে 4টে ম্যাক্সওয়েলস ইকুয়েশন তোমরা নাও, নেবার পরে তোমাদের বললাম যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন উইদাউট সোর্স নাও, তোমরা তাও রাজি হয়ে গেলে সেটাকে, এবং তারপরে তোমাদের বললাম যে এটাকে যদি সলভ করতে তাহলে কি পেতে, তোমরা তো সঙ্গে সঙ্গে বলবে আমরা প্লেন ওয়েভ পেতাম, প্লেন ওয়েভ সলিউশন পাবো, ঠিক একদম পারফেক্ট। প্লেন ওয়েভ সলিউশন যদি করো তাহলে তার করেসপন্ডিং এনার্জি তোমরা খুঁজতে জানো প্লেন ওয়েভের সলিউশনের পরে, এবং সেই এনার্জিটা তোমরা অলরেডি পয়েন্টিং ভেক্টরের টার্মসে লিখেছো এবং সেটা দেখেছো যে কন্টিনিউয়াস হয়। কিন্তু এখানে কি করলাম, এখানে আমি সলিউশনটা প্লেন ওয়েভের টার্মসে না করে আমি বললাম যে let us assume the solution in the form of some component of electric field vector। এই সেই সাম কম্পোনেন্ট গুলো কেমন কম্পোনেন্ট না, তারা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে, সেই নিয়মটা কে দিয়েছিল না স্লেটার, এবং সেইটাই স্লেটার ডিকম্পোজিশন বলেছি, কেমন। তার মানে স্লেটার ডিকম্পোজিশন করার অর্থ কি বলতো, স্লেটার ডিকম্পোজিশন করার অর্থই হচ্ছে তুমি ইলেকট্রিক ফিল্ডকে ডিসক্রিটাইজ করে দিয়েছো, কেমন ইলেকট্রিক ফিল্ডের কন্টিনিউয়াস নেচারটা তুমি ঘেঁটে দিলে ওখানেই, কারণ ওখানে কম্পোনেন্ট লিখেছি, বুঝেছো। কম্পোনেন্ট মানেই তো তোমার বেসিক্যালি E1 E2 E3, H1 H2 H3। এবারে বুঝতে পারছো চালাকিটা কোথায়, চালাকিটা হচ্ছে যে আমরা স্লেটার ডিকম্পোজিশন ইউজ করার অর্থই হচ্ছে আমরা গোড়াতেই প্রায় কোয়ান্টাইজেশনের কনসেপ্টটা ঢুকিয়ে দিয়েছি, সুতরাং তারপরে এনার্জিটা কন্টিনিউয়াস পাবো না, এ তো পরিষ্কার ব্যাপার, কেমন। যাই হোক, স্লেটার ডিকম্পোজিশনটা তোমার মনে হতে পারে এখন অ্যাড হক, কিন্তু একটু পরেই তোমার খেয়াল করবে যে এবারে ম্যাক্সওয়েলস ইকুয়েশন যদি তুমি আবার ব্যাক করো, দেখবে যে না মোটেও অ্যাড হক নয়, এটা একেবারে ভবিতব্য, এটা হতে বাধ্য, কেমন। অর্থাৎ এটা স্লেটার দিয়ে গেছিল ঠিকই, কিন্তু জিনিসটা অটোমেটিক, কেমন। আমি যদি তোমার বলি আপনি অটোমেটিক বলছেন কি করে, কারণটা হচ্ছে কি, তোমরা দেখেছো যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন যদি ভাবো, একটা ফ্যারাডেস ল ভাবো, মনে করো ফ্যারাডেস ল কি বলেছিল, কার্ল অফ H ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, তাই তো, কার্ল অফ H ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি। তাহলে দেখো যে ডেল বি ডেল টি বি এর মধ্যে কি আছে, বি এর মধ্যে B0 e⁻ik.x মাইনাস ওমেগা টি ফর্মে আছে। ডেল বি ডেল টি করার অর্থ কি, মাইনাস আই ওমেগা বেরিয়ে আসা, বেরিয়ে এসে কি থাকবে, বি পড়ে থাকবে রাইট হ্যান্ড সাইডে, তাই তো, মাইনাস আই ওমেগা বি পড়ে থাকবে। আর এদিকে কি কার্ল অফ H কে যদি তুমি কার্ল নাও তাহলে কি পড়ে থাকবে, ওই ইলেকট্রিক ফিল্ড ভেক্টর পড়ে থাকবে। এবার সেই পুরো জিনিস কনস্ট্যান্ট গুলোকে, বোথ সাইডে কনস্ট্যান্ট গুলোকে একসাথে যদি নাও, নিয়ে ওটাকে যদি কে বলো, কেমন, তাহলে বি এ ইকুয়াল টু সাম প্রপোর্শনাল টু ইএ, বা বিটার বদলে এইচও লিখে নিতে পারো, বি এ কে এইচ ইকুয়াল টু সাম প্রপোর্শনাল টু কে ইএ, বুঝতে পারছো, কার্ল অফ H ইকুয়াল টু কে ইএ, এই ফর্মে হলো। তার মানে এটা ম্যাক্সওয়েলস ইকুয়েশনের বাইরে স্লেটার কিছু বলেনি, আর বলার ক্ষমতাও ছিল না। সুতরাং একটু খেয়াল করে দেখবে যে তোমাদের যদিও স্লেটার ডিকম্পোজিশন আমি নিয়ে তবে কোয়ান্টাইজ করেছি, কিন্তু সেটা যুক্তিটা একেবারে ফেলনা নয়, অত্যন্ত সলিড রেশনাল কথাবার্তার মধ্যেই স্লেটার ডিকম্পোজিশনটা লুকিয়ে আছে। হোপফুলি তোমরা একটু রিয়েলাইজ করবে এই জিনিসটাকে, কেমন। আচ্ছা তারপরে আমি চলে আসি, আচ্ছা কত সময় আছে, ও এখনো কিছুটা সময় আছে, আচ্ছা
আচ্ছা এখনো কিছুটা সময় আছে। আচ্ছা তোমাদের কোনো কোশ্চেন নেই? কোশ্চেনটা একটু নিয়ে নিই বরঞ্চ তোমাদের কাছ থেকে যদি কারোর কোশ্চেন থাকে। আমি একটু ফাস্ট পড়িয়ে ফেলেছি আজকে। এনি কোশ্চেন? কেউ? কারোর কোশ্চেন হচ্ছে না কি? মোবাইল কি ঘর চলে যাবি? স্যার হ্যাঁ কে স্যার? দেখি দাঁড়াও আপনি। হ্যাঁ বলো স্যার, কে বলছে? আচ্ছা স্যার আমি অভিনন্দা। স্যার হ্যাঁ বলো হ্যাঁ অভিনন্দা। হ্যাঁ স্যার ওই ভ্যাকুয়াম ফিল্ড এনার্জিটা আরেকবার একটু বলবেন, ওখানটা একটু ভ্যাকুয়াম ফিল্ড কেটে যাচ্ছে। হ্যাঁ ভ্যাকুয়াম ফিল্ডের ব্যাপারটা কি বলতো, যে আমি তো বললাম যে মনে করো, যদি মনে করো একটাই মোড থাকে, কেমন অনেকগুলো মোড থাকলে ক্রস এইচ ওমেগা 1 n প্লাস হাফ n n সরি ক্রস এইচ ওমেগা 1 n1 প্লাস হাফ হবে। একটা মোড মানে কি, একটাই অসিলেটর বেসিক্যালি, মানে সব অসিলেটর একই ফ্রিকোয়েন্সি, একই এরকম ভাবে মনে করো ব্যাপারটা, কেমন? আচ্ছা তাহলে সেক্ষেত্রে কি হবে, সরি আচ্ছা একটা অসিলেটর বলবোই বা কেন, আমি যখন এক্সপ্রেশনটা ইউজ করেছি তখন বলতে অসুবিধা কি, আর তোমরা একটু বোঝো এখন যেহেতু। আচ্ছা অভিনন্দা শোনো, আমি বললাম যে এনার্জিটা কি হবে, ক্রস এইচ ওমেগা এল এন এল প্লাস হাফ এল এর উপরে সাম, পরিষ্কার? তার মানে প্রথমটার এনার্জি কত হবে, প্রথম অসিলেটরটা ক্রস এইচ ওমেগা 1 n1 প্লাস হাফ, তারপরটা ক্রস এইচ ওমেগা 2 n2 প্লাস হাফ, n1 এর ভ্যালুটা আবার কত হবে বলো তো অভিনন্দা? 0 1 2 3 4 ইত্যাদি হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ বলো বলো কি বলছো? হ্যাঁ ওই 0 থেকে শুরু হবে সেটাই হ্যাঁ বলছি। 0 থেকে শুরু হবে, তাই তো? 0 থেকে 0 1 2 3 ইত্যাদি হবে, তেমনি n2 এর জন্য 0 1 2 3 ইত্যাদি হবে। আর ওই n1 n2 তুমি আগে কি বলতে, নাম্বার বলতে, কিন্তু আমি হ্যাঁ তোমাকে এখন বলে দিলাম না, ওটা নাম্বার নয়, ওটা নাম্বার অফ ফোটনস, কেমন? নাম্বার অফ ফোটন। এবারে আমি যদি বলি যে দেয়ার ইজ নো ফোটনস প্রেজেন্ট ইন দ্য ফিল্ড, তাহলে n1 এও কোনো ফোটন থাকবে না, n2 তেও ফোটন থাকবে না, কোনোতেই ফোটন নেই। তাহলে n1 0 n2 0 n3 0 ইত্যাদি সবগুলোই জিরো হয়ে যাবে, কেমন? তাহলে ক্রস এইচ ওমেগা এল ইন্টু হাফ হয়ে যাবে সবার ক্ষেত্রেই। এই যে এনার্জি, এটাকে বলে ভ্যাকিউম ফিল্ড এনার্জি। কেন ভ্যাকিউম ফিল্ড? বিকজ দেয়ার ইজ নো ফোটনস প্রেজেন্ট ইন দ্য ফিল্ড, কোনো ফিল্ডে ফোটন নেই, তাকেই বলছে ভ্যাকিউম ফিল্ড। এটা একটা অদ্ভুত কনসেপ্ট, কোনো ফোটন নেই রেডিয়েশন ফিল্ডে, অথচ ফিল্ড আছে। সেই ফিল্ডটা কি না, ভ্যাকিউম ফিল্ড। তার মানে বুঝতে পারছো যে আমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেসিক্যালি ভ্যাকিউম ফিল্ড, মানে কি কোনো ফোটন নেই, তার মানে দেয়ার মানে এভার এন্ডিং সবকিছুই রয়ে গেছে। এইটাই ভ্যাকিউম ফিল্ড বলছি, যেখানে দেয়ার ইজ নো ফোটন অ্যাট অল, কিন্তু তাদের এনার্জিটা প্রচুর, ইনফাইনাইট। কারণটা কি, হাফ ইন্টু ক্রস এইচ ওমেগা, সরি ওমেগা গুলো তো চলে গেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সরি হাফ ইন্টু ক্রস এইচ ওমেগা এল, তাই তো? করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 ইত্যাদি, তাহলে তাদের এনার্জি তো ইনফাইনাইট হবেই। তার মানে তোমাকে যদি বলা হয় হোয়াট ডু ইউ মিন বাই ভ্যাকুয়াম ফিল্ড, তোমাকে বলতে হবে when there is no photons in the photons present in the field is called vacuum field. What is the amount of energy of the vacuum field? The energy is infinite. তারপরে তার কনসিকুয়েন্স গুলো কি হবে সেটা আমি পরে আসবো। তোমাদের একটা এক্সাম্পল বলেছি স্পন্টেনিয়াস এমিশন। স্পন্টেনিয়াস এমিশন, সেক্ষেত্রে তোমার এনার্জিটা আসে কোত্থেকে? কোন রকম ইন্টারাকশন নেই, অথচ এনার্জি হচ্ছে, সেটা তো খুব অস্বাভাবিক ব্যাপার। এবং সেই অস্বাভাবিক ব্যাপারটা আসে বিকজ ভ্যাকুয়াম ফিল্ড থেকে। ভ্যাকুয়াম ফিল্ড ইজ প্রোভাইডিং এনার্জি, অর্থাৎ ভ্যাকুয়াম ফিল্ড এনার্জিটা দেয়, কেমন? এখন এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারছি না। হ্যাঁ, আপাতত তুমি এটাকে অ্যাকসেপ্ট করো, তারপরে আমরা পরে এগোবো, কেমন? ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা আর কারোর প্রশ্ন আছে কিছু? নেই তো? বেশ। আচ্ছা এইবারে আমি একটু অদ্ভুত জায়গাতে নিয়ে যাই তোমাদের। সেটা হচ্ছে এই যে তোমাদের একটু পেছন দিকে তাকাতে হবে, যে তোমরা যখন ব্ল্যাকবোর্ড রেডিয়েশন পড়েছিলে, একটু মনে করার চেষ্টা করো যে কি পড়েছিলে। সেক্ষেত্রে দেখবে যে সরি, আচ্ছা আমি আবার ফেরত যাই, কোথায় ছিল যেন,
আচ্ছা, তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি তোমরা? নাকি হ্যাঁ আমার স্যার, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, বেশ। আচ্ছা, স্ক্রিনটা যখন দেখতেই পাচ্ছ তাহলে আর কোনো অসুবিধা নেই। সুতরাং আচ্ছা, এইগুলো তো বললাম তোমাদের প্লেন ওয়েভ কোয়ান্টাইজেশন। আচ্ছা আচ্ছা, এইবার দেখো যে মোড ডেনসিটি আর ব্ল্যাক বডি রেডিয়েশন, এই জিনিসটা তোমরা একদম ছোটবেলায় পড়েছিলে, কেমন? সেটাকে আবার এটাকে আমরা মনে করিয়ে দিতে চাইছি, কেমন? কারণ আমরা যে এই কনসেপ্টটা যে তোমাদের ক্ষেত্রে কি হয়েছিল বলতো, তোমরা মানে হিসেব মতো পিছন থেকে শুরু করেছিলে। অর্থাৎ তোমরা ধরে নিয়েছিলে যে দেয়ার আর লট অফ ফোটনস ইত্যাদি ইত্যাদি রয়েছে, অর্থাৎ কিনা ডিসক্রিট ধরে তোমরা, অর্থাৎ প্ল্যাঙ্কস ল ধরে নিয়ে তারপর ব্ল্যাক বডি রেডিয়েশনটা এক্সপ্লেন করেছিলে, কেমন? তার সেটাকে মেলাবার চেষ্টা করা হচ্ছে এখানে। কি করে মেলাচ্ছি দেখো। দেখো যে এক্ষেত্রে যখন ব্ল্যাক বডি তোমরা পড়েছিলে, জাস্ট ইউ রিকল, ব্ল্যাক বডি রেডিয়েশন যখন পড়েছিলে তখন দেখবে মাস্টারমশাই তোমাদের বলেছিলেন যে ওখানে যে রেডিয়েশনটা আছে সেই রেডিয়েশনটা কি হয় যখন দেওয়ালে গিয়ে লাগছে, দেওয়ালে গিয়ে লাগার ফলে মানে সেখানে জিরো জিনিসটা তৈরি হয়, অর্থাৎ কিনা বাউন্ডারি কন্ডিশন বলে একটা কথা হয়। অর্থাৎ ই টু দি পাওয়ার, আচ্ছা এক্ষেত্রে কয়েকটা জিনিস অবশ্য বলা প্রযোজ্য। সেটা হচ্ছে যে ব্ল্যাক বডি রেডিয়েশনের সময় এই যে বাউন্ডারি কন্ডিশন গুলো করি না, সেখানে নাম্বার অফ মোডস আমরা ক্যালকুলেট করি, মনে করে পড়ে তো? নাম্বার অফ মোডস ক্যালকুলেট করার সময় আমরা কিন্তু এইটা বলে দিই যে আমরা যে ক্যাভিটির কথা ভাবছি সেই ক্যাভিটিটা ইনফাইনাইটলি লার্জ। এটা মাস্টারমশাই বলে দেন বিএসসি ক্লাসে। তোমাদের বুঝতে তখন বেশ কষ্ট হয়, এটা ক্যাভিটি আবার ইনফাইনাইটলি লার্জ, এইসব কথাটার অর্থ কি? কিন্তু মাস্টারমশাইয়ের কিছু করার নেই তখন, তখন তো তোমাদের তার চেয়ে বেশি কিছু বলতেও পারেন না। কিন্তু এখন তোমরা অনেকটা বড় হয়ে যাওয়ার পরে এই জিনিসগুলো তোমরা বুঝতে পারো যে কেন। দেখো, আমি যদি একটা একটা ফাইনাইট ডাইমেনশনের ক্যাভিটি ভাবি, মানে একটা ছোট্ট গর্ত, কেমন? সেই গর্তের মধ্যে কতগুলো মোড আছে সেটা আমি ক্যালকুলেট করতে গেলে আমাকে সঙ্গে সঙ্গে বলবে তুমি, আচ্ছা এটা ক্যাভিটির জিওমেট্রিটা কেমন, এটা কি স্পেরিক্যাল না সিলিন্ড্রিক্যাল নাকি রেক্টাঙ্গুলার? ক্যাভিটি তো একটা ডাইমেনশন আছে, ক্যাভিটি কেমন সেটা, কেমন? সেটা স্পেরিক্যাল হতে পারে, কেমন? সেটা রেক্টাঙ্গুলারও হতে পারে, সেটা সিলিন্ড্রিক্যালও হতে পারে, কেমন? সুতরাং এবারে ক্যাভিটির ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে তোমার নাম্বার অফ মোডস ক্যালকুলেট করতে হবে, বুঝতে পারছো? অর্থাৎ যদি ক্যাভিটি যদি ছোট হয় তাহলে তোমাকে বলতে হবে হোয়াট টাইপ অফ ক্যাভিটি ইউ আর কনসিডারিং টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোডস। কিন্তু যদি মনে করো একটা ইনফাইনাইট বড় একটা ক্যাভিটি হয়, তাহলে সেই ক্যাভিটিটা আয়তাকার হলো নাকি বৃত্তাকার হলো, বৃত্তাকার বলবো না, স্পেরিক্যালের বাংলা কি বলে ওটাকে, কি বলে ওটাকে? স্পেরিক্যালের বাংলা কি বলে? স্পেয়ারের বাংলা কি? গোলক। গোলাকৃতি, বেশ ঠিক আছে, ফুটবলের মতো গোলক গোলক। আচ্ছা, স্যার, গোলক। কিন্তু তোমরা বোঝো, বাংলা বলার দরকার নেই আর, ঠিক আছে। স্পেরিক্যাল, কেমন? স্পেরিক্যাল হোক বা রেক্টাঙ্গুলার হোক বা সিলিন্ড্রিক্যাল হোক, তাতে কিছু যায় আসে বলো? ইনফাইনাইট ডাইমেনশন হলে কিচ্ছু যায় আসে না, তাই তো? তারপরে ইনফাইনাইট নাম্বার অফ ক্যাভিটি সেক্ষেত্রে ক্যালকুলেট করতে গেলে কোনো জিওমেট্রির কথা বলতে হয় না, কেমন? অর্থাৎ আমি যদি বলি যে একটা ক্যাভিটি আমি কনসিডার করছি হুইচ ইজ ইনফাইনাইটলি লং, সরি ভেরি লার্জ বলবো, ইনফাইনাইটলি লং বলবো না, ভেরি ভেরি লার্জ, কেমন? হ্যাঁ, 1 মিনিট আমি একটু ফোনটা রিসিভ করে নিই। হ্যাঁ বলো মানুষ। হ্যাঁ ক্লাস আছে, বলো। টিভি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওটা তুমি একটা মেল করে দাও। হ্যাঁ মেল করে দাও, তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি জানলেই হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি দুদিন চালিয়ে দেবো, তাই তো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কোথেকে?
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমি তোমায় জানিয়ে দেবো, সেটা আমি করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। না না, সেটা তুমি করবে, আমি তোমায় বলে দেবো সঙ্গে সঙ্গে, ঠিক আছে? হুম, ঠিক আছে, ওকে। বেশ, সাবধানে থেকো তাহলে, ঠিক আছে, আমি একটু পরে কথা বলবো। হ্যালো, হ্যাঁ সরি, যেটা বলছিলাম, তাহলে দেখো যে আমি একটা বড় ক্যাভিটি ভাবলাম, তারপরে যদি বলো তুমি ইনফাইনাইট, এল গোস টু ইনফিনিটি করে দেবো, কোনো অসুবিধা নেই। কেমন? দেখো এখানে তাই বোধহয় বলেছে, এই সব কথাবার্তাগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না তোমাদের, তোমরা পড়ে নেবে, কারণ আমি যেটা বইটা পড়াচ্ছি সেটা হচ্ছে ইয়ারিপ, কেমন, আবার তোমাদের রিপিট করে দিলাম, এবং ইয়ারিপের পর পর পাতার পর পাতা পড়িয়ে যাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে দেখো ই টু দি পাওয়ার আই কে ডট আর, এই যে যে বাউন্ডারি কন্ডিশনটা হতে হবে, সেই বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী তোমার এটাকে 1 হতে গেলে দেখবে ই টু দি পাওয়ার আই কে ডট আর যদি 1 হতে হয়, তাহলে কি হবে, যে এটাকে হতে হবে ওই তোমার যেটা বলে কে এক্স কে ডট এল, মানে এক্স ডিরেকশন বরাবর, ওয়াই ডিরেকশন বরাবর, জেড ডিরেকশন বরাবর, এই তো ভাবছি আমি। তাহলে এক্স বরাবর, আমি যদি এক্স বরাবর ভাবি, ই টু দি পাওয়ার, আমার কথাটা বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই, আমি এটা একটু ফাস্ট বলতে আমি আমার কোনো অসুবিধা নেই, কারণ তোমরা এগুলো বোঝো যেহেতু। ই টু দি পাওয়ার আই কে এক্স এক্স হয়ে যাবে, তাই তো? তখন আর ওই ডট প্রোডাক্টটা থাকে না, মানে হয় না, সরি সরি সরি, ই টু দি পাওয়ার আই কে এক্স এক্স হয়ে যাবে, কেমন? এবারে এক্স ইকুয়াল টু এল বসিয়ে দেবে, আমার কথাটা বুঝতে পারছো? কে এক্স এল, সেটাকে ওই ই টু দি পাওয়ার আই কে এক্স এল যদি 1 হতে হয়, তাহলে কে এক্স এল ইকুয়াল টু টোয়াইস পাই এল ইকুয়াল টু হতে হবে, কেমন? এটা তোমরা নিশ্চয়ই বোঝো যে ওটাকে 1 হতে গেলে কস 0 কস থিটা ইকুয়াল টু 1 হতে হবে, কেমন? সেই কস থিটাকে 1 হতে গেলে কে এক্স এল ইকুয়াল টু টোয়াইস পাই এল, এলটা ইন্টিজার, ক্লিয়ার? এগুলো তোমরা হামেশাই করো, আমি যার ফলে আমি এই ফ্রিডমটা নিচ্ছি। সুতরাং ই টু দি পাওয়ার আই কে ডট আর ইকুয়াল টু 1 হতে হবে সারফেসে গিয়ে, সারফেস মানে কি, এক্স ইকুয়াল টু এল, ওয়াই ইকুয়াল টু এল, জেড ইকুয়াল টু এল, কেমন? এলটা কি, এলটা হচ্ছে ডাইমেনশন অফ দি বক্স, আমি এটা 3 ডাইমেনশনাল বক্স নিয়েছি। তাহলে দেখো কে এক্স এল ইকুয়াল টু টোয়াইস পাই এল, এগুলো তোমাদের ছোটবেলাকার ব্যাপার, কেমন? এটা তোমরা সেই যখন বিএসসি তে ব্ল্যাক বডি এডিশন এক্সপ্লেন করেছিলে তখন এটা করেছিলে। kxl equal to twice pi l, kyl equal to twice pi m, kzl equal to twice pi m, কেমন? যেখানে l m n ইন্টিজার, কেমন? l টা হচ্ছে কি, লেংথ অফ দি বক্স, kx টা কি, দিস ইজ দা ওয়েভ ভেক্টর অ্যালং x, অ্যালং y, অ্যালং z, কেমন? আচ্ছা, তাহলে দেখো যে এইটা করার পরে আমরা জানি kx ky kz এগুলো ওয়েভ ভেক্টর, এবং দে আর রিলেটেড উইথ, তারা রিলেট করে কাদের সাথে না, ভেলোসিটি অফ দি ওয়েভ। অবশ্যই এখানে রেডিয়েশন যখন বলছি তখন ভেলোসিটিটা তোমার লাইট ভেলোসিটি, কেমন? সেই লাইট ভেলোসিটির সাথে যদি তুমি কম্পেয়ার করো, এই কে সি ইকুয়াল টু ওমেগা হয়, এবং তার সঙ্গে যেহেতু মিডিয়াম আছে, তাহলে এপসিলন বাই এপসিলন জিরো, এটাকে তোমরা নর্মালি কি বলো, এটাকে এটাকে বলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স খুব সম্ভবত, তাই তো? মানে জাস্ট এটাকে এন দিয়ে লেখো তোমরা, আমি আর ওর মধ্যে যাচ্ছি না। ওমেগা স্কয়ার সি স্কয়ার এপসিলন বাই এপসিলন জিরো, এটা কে স্কয়ারের সাথে সমান, কেমন? আবার কে স্কয়ার, যেহেতু এটা 3 ডাইমেনশনাল কেস নেওয়া হয়েছে, মানে কম্পোনেন্ট অনুযায়ী কে এক্স কে ওয়াই কে জেড, তাহলে দিস শুড বি কে এক্স স্কয়ার কে ওয়াই স্কয়ার কে জেড স্কয়ার ইকুয়াল টু কে স্কয়ার, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি ভাবতে পারি যে এবারে কি হবে, দেখো ডিকে এক্স ডিকে ওয়াই ডিকে জেড, আমি যদি একটা স্মল ভলিউমের কথা ভাবি, কি ভলিউম, না আমি তো এখানে, আমি কোথায় আছি, আমি আছি ওয়েভ ভেক্টর স্পেসে, মানে কে স্পেসে, তোমরা যেটাকে বলে মোমেন্টাম স্পেস। অবশ্য মোমেন্টাম আর ওয়েভ ভেক্টর একটা ফ্যাক্টর দিয়ে গুণ মাত্র, তোমরা বোঝো কে স্পেস মানে হচ্ছে বেসিক্যালি মোমেন্টাম স্পেস, কারণ ক্রস এইচ কে ইকুয়াল টু মোমেন্টাম, সেটা তোমরা বোঝো। সুতরাং আমি কে স্পেসে আছি মানে মোমেন্টাম স্পেসে আছি, বেসিক্যালি এটা কম্পোনেন্ট অফ দ্য মোমেন্টাম ইন সাম সেন্স, px py pz বেসিক্যালি, এগুলো তোমরা বোঝো। সুতরাং এই যে ব্যাপারটা দাঁড়ালো যে কে এক্স কে ওয়াই কে জেড, তার মানে মোমেন্টাম স্পেস বেসিক্যালি, বা ওয়েভ ভেক্টর স্পেস বলো, আমার কোনো অসুবিধা নেই, ওয়েভ ভেক্টর স্পেসই বলছি আমি, মোমেন্টাম যেহেতু লিখিনি। ওয়েভ ভেক্টর স্পেসে তোমার তোমার যদি তুমি 3 ডাইমেনশনাল ওয়েভ ভেক্টর স্পেস ভাবো, অবভিয়াসলি তার একটা এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট, একটা জেড কম্পোনেন্ট আছে, তখন অর্থাৎ সেই বরাবর কি কি আছে, কে এক্স কে ওয়াই কে জেড, তোমরা যেমন এক্স ওয়াই জেড লিখতে অভ্যস্ত, তেমনি কে এক্স কে ওয়াই কে জেড।
তাহলে এই ওয়েভ ভেক্টর স্পেসে যদি একটা স্মল ভলিউম কল্পনা করো, সেই ভলিউমটা কত হবে? ভলিউমটা অবভিয়াসলি হবে, আমি যেহেতু এটা তোমার কি নিচ্ছি না কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিচ্ছি, কারণ এক্স ওয়াই জেড বারবার বলছি, তাহলে তার ভলিউম এলিমেন্ট কত হবে? ডিকে এক্স, ডিকে ওয়াই, ডিকে জেড হবে। সো দিস ইজ দ্য ভলিউম এলিমেন্ট ইন 3-dimensional স্পেস, তাই তো? ডিকে এক্স, ডিকে ওয়াই, ডিকে জেড, দিস ইজ দ্য ভলিউম এলিমেন্ট। কেমন? সেই ভলিউম এলিমেন্ট এই যে এই জিনিসটা দাঁড়ালো, যেটা যেটা সরি, আচ্ছা, এই ডিকে এক্স, ডিকে ওয়াই, ডিকে জেড, এই যে ভলিউম এলিমেন্টটা হলো বেসিক্যালি, এটা ইকুয়াল টু টোয়াইস পাই বাই এল কিউব, এই ফর্মে লিখতে পারি। কেন বলো তো লিখতে পারি? কারণ এটা তোমার একটা অ্যাসোসিয়েটেড, আচ্ছা এখানে কি লিখেছি, ইচ মোড, একটা মোডের জন্য যে ভলিউম হবে সেইটা হচ্ছে এইরকম, ডিকে এক্স, ডিকে ওয়াই, ডিকে জেড ইকুয়াল টু টোয়াইস পাই বাই এল কিউব। কি করে হয় তুমি প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে? হয় এখান থেকেই, দেখো যে এখানে যেটা হচ্ছে, দেখো আমি আসলে এটা ছবি না আসলে না মুশকিল, আমি একটু তোমরা কার্সারটাকে ফলো করো। মনে করো এখানে একটা মোড আছে, তাই তো? এই মোডের নাম মনে করো এক্স অ্যাক্সিস, এইটা আমার, সরি কোথায় গেল রে বাবা এই আবার কার্সার, আচ্ছা এখানে মনে করো আমার এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, কেমন? আমি এরকম ভাবে এক্স অ্যাক্সিস ভাবছি। এখানে একটা মোড আছে, মোডের নাম্বারটা মনে করো এল, কেমন? এ দূর তরি কার্সার চলে যাচ্ছে কেন? এখানে মনে করো মোড আছে, তার নাম্বার হচ্ছে এল, তার পরের মোডটা কোথায় থাকবে? ওফ, তার পরের মোডটা এল প্লাস ওয়ানে যাবে, তারপরের মোডটা এল প্লাস টু তে যাবে, এই তো? আচ্ছা ঠিক তেমনি ওয়াই ডিরেকশনে কি হবে? ওয়াই ডিরেকশনে এরপরে পরের মোডটা এন প্লাস ওয়ান। জেড ডিরেকশনটা তুমি দেখতে পাবে না, কারণ তোমার তোমার পারপেন্ডিকুলারে আছে। তাহলে এই যে একটা বক্স তৈরি হলো, 3-dimensional বক্স, কেমন? সেই বক্সে এখানে মনে করো 3-dimensional একটা বক্স তৈরি হলো, ছোট একটা বক্স। সেই বক্সের প্রত্যেকটা মোডের কত অংশ এই বক্সের মধ্যে থাকবে বলতো? 1/8, তাই না? এই বক্স যে ভলিউম, সেই ভলিউমটাই তো তোমার মোড ভলিউম হবে, কারণ প্রত্যেকটা পাশাপাশি মোড থেকে কতগুলো আছে, একটা একটা বক্স যদি কল্পনা করো, তার কটা কর্নার থাকে বেসিক্যালি? কটা কর্নার থাকে? একটা কর্নার, তাই তো? এগুলো তো বোঝো তোমরা নিশ্চয়ই, সলিড স্টেট ফিজিক্স করার সময় পড়েছো, তাই তো? এবং তাদের প্রত্যেকটা কর্নার থেকে কত করে কন্ট্রিবিউট হবে ওই ভলিউমের মধ্যে? 1/8। তার মানে ওই স্মল ভলিউমটাই বেসিক্যালি ভলিউম অফ দি বক্স, মানে একটাই মোড ভলিউম। তাহলে একটাই মোড ভলিউম মানে কি? তোমার বেসিক্যালি তোমার হবে কত? টোয়াইস পাই বাই এল হোল কিউব হবে বেসিক্যালি, এল ইকুয়াল টু 1 অ্যাজ ইফ মনে হবে তোমার কাছে। এবং সেই জন্যই আমরা এটা বোধহয় লিখেছি, কোথায় ও কোথায় গেল, এই যে টোয়াইস পাই বাই এল হোল কিউব লিখেছি, এটাই হচ্ছে একটা মোডের যে ভলিউম হয়, কেমন? সেটা এটা কে স্পেসে একটা মোডের ভলিউম হচ্ছে টোয়াইস পাই বাই এল কিউব, কেমন? এইবারে আমরা কি করছি দেখো, নাম্বার অফ মোডস আমি ক্যালকুলেট করতে হয় এখানে, নাম্বার অফ মোডস। এইবারে আমরা কি করলাম, এবারে এলটাকে অনেক বড় কল্পনা করলাম। কল্পনা করলে ওই যে মানে স্পেসিং গুলো, অর্থাৎ কিনা এই কে স্পেসে যে স্পেসিং গুলো, দেখো এলটা যদি বড় করে দাও, কেমন? কে গুলো খুব কাছাকাছি চলে আসবে, মানে কে মনে করো K1, K2, K3 করে তো আমার মোড গুলো রয়েছে, তাহলে এগুলো খুব কাছাকাছি চলে আসার অর্থ হচ্ছে তখন আর ওটাকে ডিসক্রিট না ভেবে কন্টিনিউয়াস ভাবতে পারি। তার মানে এই তখন আমরা সেটাকে কন্টিনিউয়াস যখনই ভাববো, এখানে যেমন ডিসক্রিট না ভেবে তখন কন্টিনিউয়াস ভাবা হয়েছে ওই জন্য, কেমন? সুতরাং আমরা কে স্পেসে তখন ভলিউমটাকে যদি মানে তার জন্য তাহলে কি হবে বলতো, যে কে স্পেসে আমি যদি এবারে ভাবি, কল্পনা করি, কে স্পেসে একটা স্পেয়ার ভাবা হলো, সেই স্পেয়ারে ভলিউম কত হবে? 4/3 পাই কে কিউব। এইবারে ওই স্পেয়ারের মধ্যে কতগুলো মোড আছে আমি ক্যালকুলেট করতে পারবো। কি করে করবো না, যেহেতু প্রত্যেকটা মোডের যে ভলিউম, তার ভলিউম হচ্ছে টোয়াইস পাই বাই হোল এল কিউব, তাহলে নাম্বার অফ মোড কি হবে? 4/3 পাই কে কিউব কে
এইটা দিয়ে ভাগ করতে হবে, করলে তুমি নাম্বার অফ মোড পেয়ে যাবে। কেমন? নাম্বার অফ মোড পেয়ে গেলে তারপরে এইবারে প্রশ্নটা হচ্ছে তাকে আবার এটা 2 দিয়ে গুণ করতে হয়। আচ্ছা আমি তোমাদের একটু মানসিক ভাবে অঙ্ক করাচ্ছি, দেখো। আচ্ছা এটা 4/3 পাই কে কিউব, এটাকে 2 পাই এল কিউব মানে কি কত হবে বলো তো? 8 পাই কিউব বাই এল কিউব, এটাকে ভাগ করছি 8 পাই কিউব এল কিউব। কেমন? 8 পাই কিউব এল কিউব মানে কি, এই ওপরে 4, তাহলে এখানে নিচে 2 আছে, 3 দুগুণা 6 হয়ে গেল নিচে, পাই কে কিউব বাই পাই কিউব, কি হলো গোলমাল হয়েছে, এল কিউবটা উপরে যাবে তাই তো, তাই না? 4/3 পাই কে কিউব বাই 8 পাই কিউব এল কিউব, এল কিউবটা উপরে উঠে যাবে, তাহলে 8 পাই কিউব নিচে আছে, তাহলে নিচে একটা পাই স্কোয়ার নামবে। আচ্ছা এখানে একটা 2 দিয়ে আবার গুণ করতে হবে, কেন বলো তো? কারণটা হচ্ছে কে যে আছে, কে তো ওয়েভ ভেক্টর বেসিক্যালি। কেমন? কে এর তোমার দুটো পসিবল পোলারাইজেশন হতে পারে, ওয়েভ ভেক্টর বা তার কে ডিরেকশনটা পোলারাইজেশন ডিরেকশন। কেমন? সুতরাং কে এর দুটো পসিবল পোলারাইজেশন হতে পারে। আমি যদি জেড ডিরেকশনের প্রপাগেশন হচ্ছে ভাবি, রেডিয়েশন ফিল্ডটা মানে ক্যাভিটির মধ্যে যে রেডিয়েশন ফিল্ডটা আছে, তাহলে তার ডিরেকশনটা যদি জেড ডিরেকশনে প্রপাগেট করে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোথায় থাকবে? এক্স ওয়াই প্লেনে থাকবে। ইট মে বি আইদার এক্স ডিরেকশন অর মে বি ওয়াই ডিরেকশন। এই যে অ্যাম্বিগুইটি, এই অ্যাম্বিগুইটির জন্য একটা 2 ফ্যাক্টর চলে আসবে, সেই 2 ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। 2 ফ্যাক্টর গুণ হওয়ার ফলটা কি হবে বলতো? 2 ফ্যাক্টর গুণ হওয়ার ফলে এই 4 আর 2 এই যে গুণ হয়ে 8 হলো, আর নিচে এই 8 দিয়ে ভাগ হয়ে যাবে, করলে দেখবে নাম্বার অফ মোডসটা এইটা আসছে, কে কিউ এল কিউ বাই 3 পাই স্কয়ার। তাহলে এর মধ্যে কোনো জটিলতাও নেই, আর কোন রকম মানে খুব বুদ্ধিদীপ্ত কিছু ব্যাপার নেই, জাস্ট এটা ডিভিশন করা, আর কিচ্ছু না। এবং তাকে 2 দিয়ে ভাগ করা, গুণ করা হয়েছে, কারণটা হচ্ছে জাস্ট টু টেক কেয়ার দ্য পোলারাইজেশন, 2 পসিবল পোলারাইজেশন এটাকে নেওয়ার জন্য। আচ্ছা তারপরে কে এর বদলে আমরা এখানে এইভাবে লিখলাম 2 পাই নিউ, লিখতে তোমরা অভ্যস্ত, কিন্তু যেহেতু আমি ইন্ডেক্স অফ রিফ্রাকশন আছে একটা এন বাই সি দিয়ে ভাগ করে দেওয়া হলো, দিলে তোমার এটা হচ্ছে এটা তার মানে কি হলো বলতো, যে আমার এখন এন কে এর বদলে ওয়েভ ভেক্টর না করে ফ্রিকোয়েন্সি টার্মসে লিখলাম এন নিউ, এবং তাকে যদি টোটাল ভলিউম দিয়ে ভাগ করো, তাহলে এটাকে তোমরা বলবে মোড ডেনসিটি। কেমন? তাহলে মোড ডেনসিটি কত হলো? 8 পাই নিউ কিউব এন কিউব, মানে এই কে ভ্যালুটা বসিয়ে দিতে হবে এখানে। কেমন? কে ভ্যালুটা বসিয়ে দিয়ে দেখবে 8 পাই এন কিউব সি কিউব ইত্যাদি। কেমন? সুতরাং দিস ইজ দ্য মোড ডেনসিটি বেসিক্যালি। আচ্ছা এই মোড ডেনসিটি যখনই হয়ে গেল, টোটাল নাম্বার অফ মোডস পার ইউনিট ভলিউম, বুঝতেই পারছো এটা নাম্বার অফ মোডস পার ইউনিট ভলিউম, বেসিক্যালি দিস ইজ দ্য মোড ডেনসিটি, অর্থাৎ নাম্বার অফ মোডস পার ইউনিট ভলিউম। কেমন? এই নাম্বার অফ মোডস, এইবারে এটাকে আমরা কি করলাম দেখো, এইটাকে দি মোড ডেনসিটি পার ইউনিট ফ্রিকোয়েন্সি টার্মসে লিখলাম, অর্থাৎ এই ডিএন ডি নিউ করে আমরা করলাম কি, এটাকে মোড ডেনসিটি পার ইউনিট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ইউনিট ফ্রিকোয়েন্সি করা কি, অর্থাৎ নিউ দিয়ে ভাগ করা বেসিক্যালি, অর্থাৎ ডি নিউ এর মধ্যে কতগুলো আছে সেটা জানা। তোমাদের আগেই বলেছিলাম যে হোয়াট আই মিন বাই ডেনসিটি অফ স্টেটস, নাম্বার অফ স্টেটস, এখানে নাম্বার অফ স্টেটস মানে নাম্বার অফ মোডস। যেমন আগে যেটাকে স্টেট বলছিলাম, মোডস তো একটা স্টেট বেসিক্যালি। কেমন? সুতরাং নাম্বার অফ স্টেটস পার ইউনিট ভলিউম যেমন আগে বলছিলাম, এখন আমি এখানে বলছি, এখানে এখানে নাম্বার অফ মোডস পার ইউনিট ভলিউম বলছিলাম, সেইটাকে নাম্বার অফ মোডস পার ফ্রিকোয়েন্সি হিসেবে ভাবছি, অর্থাৎ আমার ডিডিউ এর মধ্যে কতগুলো মোডস আছে পার ইউনিট ফ্রিকোয়েন্সিতে, অর্থাৎ জাস্ট এটা টেকনিক্যাল, এটাকে করলে আলটিমেটলি যেটা হবে, এটা ডিফারেন্সিয়েট করলে এই ফর্মটা হবে 8 পাই নিউ স্কয়ার এন কিউব বাই সি কিউব। কেমন? সুতরাং 8 পাই নিউ স্কয়ার এন কিউব সি কিউব পি নিউ হচ্ছে, দিস ইজ দ্য মোড ডেনসিটি। কেমন? এরপরে এর সাথে আমরা কি করি, এর সাথে একটা এবারে এনার্জি, অ্যাভারেজ এনার্জিটা ক্যালকুলেট করা হয়, করে আলটিমেটলি যেটা তোমরা পাও সেটাই হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে 0 পয়েন্ট এনার্জির জন্য,
মানে ফিল্ড 0 পয়েন্ট ফিল্ডের জন্য এনার্জি, আর বাকি প্রত্যেক এই যে ব্যাপারটা দাঁড়ালো এই ক্যালকুলেশন অফ দি, ও এটা আমি ক্যালকুলেট করে দেওয়া হলো না গো, তো তুই এটা ক্যালকুলেট না করলে। আচ্ছা, এইটা তার মানে এই বস্তুটি তোমরা বুঝতেই পারছো, প্ল্যাঙ্কস ল এসে হাজির হয়ে গেছে, এনার্জি, এভারেজ এনার্জি। আর তারপরে এটা এভারেজ এনার্জি বার করার পরে, আচ্ছা আমি এটা পরের দিনে করে দেবো, বুঝেছো, আমি ডিরাইভটা করে রাখিনি এটা। রো নিউ করলে এই জিনিসটা দাঁড়াবে, যেটা তোমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের সময় পড়াশোনা করে এসেছিলে, কেমন? আর আজকে আর পড়াচ্ছি না, বুঝেছো, কেমন? আচ্ছা, তোমরা একটু অ্যাভারেজ এনার্জি বার করতে পারবে কি? একটু দেখে নাও, আমি করে দেবো তো বটেই, আমি প্রমিস যখন করছি করে দেবো, কেমন? h nu by 2 plus h nu by e to the power h nu by kt, এই ফর্মে অ্যাভারেজ এনার্জিটা বের করা যায়, কেমন? তারপর যার ফলে অ্যাভারেজ এনার্জি, অর্থাৎ এনার্জি বাড়ার অর্থই হলো অ্যাভারেজ এনার্জিকে তোমার নাম্বার অফ মোডস, মানে মোডস পার ইউনিট ভলিউম দিয়ে গুণ করো যদি, তাহলে সেটা কি হবে? এনার্জি ডেনসিটি। এটাই তো আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনে প্লট করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেমন? ব্ল্যাক বডি রেডিয়েশনে এই জিনিসটাই আমরা প্লট, ও আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ এনার্জি ডেনসিটি, কেমন? এনার্জি ডেনসিটি অ্যাজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এইটাকে আমরা প্লট করে থাকি, কেমন? আচ্ছা যাক, আমি এটা পরের দিন তোমাদের এই ডিরাইভেশনটা করে দেবো, এই ছোট্ট ডিরাইভেশনটা, কেমন? আমি আজকে তৈরি হয়েছি না। আচ্ছা, আজকে আর কি পড়াবো নাকি আমি বুঝতে পারছি না, কিন্তু আচ্ছা যাকে আমি আজকে আর ছেড়ে দিচ্ছি, বুঝেছো, কেমন? হ্যালো, আচ্ছা কেটে দিচ্ছি। ওকে স্যার। হ্যাঁ, ওকে তো বটেই। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আচ্ছা আমার বৃহস্পতিবারের ক্লাসটা একটু আমার হয়তো গোলমাল হয়ে যাবে, কারণ আমার যেটা হয়েছে যে আমাকে বোধহয় বর্ধমান একবার যেতে হবে, কেমন? বর্ধমান আগে ওরাই ওয়েবের মাধ্যমে করছিল সবকিছু, এখন বলছে যে ওদের যেতে হবে, ওদের বোধহয়। আচ্ছা, তোমাদের তো পরীক্ষা হয়নি হিসেব মতো, ওদের জানো তো পরীক্ষাটা হবে, সেই কোশ্চেন নিয়ে বসতে হবে আমাকে গিয়ে, সুতরাং ওদের পরীক্ষার প্রস্তুতি চলছে, এমএসসি সেকেন্ড ইয়ার, মানে তোমাদের যেটা সেকেন্ড সেমিস্টার আর কি। তোমরা তো পাস করে গেছো, ওদের এখনো পরীক্ষা হয়নি তার মানে। আচ্ছা যাকে যাই হোক, আমাকে বৃহস্পতিবার আমি ক্লাসটা নিতে পারবো না, যদি নিতে পারিও তাহলে যদি তোমরা সন্ধ্যের দিকে রাজি হও তাহলে হয়তো নিতে পারবো, কারণ আমি ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যাবে। স্যার, স্যার হ্যালো, এটা শ্রেয়সী, হ্যাঁ বলো শ্রেয়সী, বলো। হ্যাঁ স্যার, বৃহস্পতিবার আমাদের নেট আছে, ওই দিন ক্লাসটা না তাহলে তো প্রশ্নই নেই, নেটের আগেও ছুটি থাকা উচিত তোমাদের, কালকে আমি ছেড়ে দেবো, তাহলে কালকেও রাখবো না, তাহলে ঠিক কালকে আছে। কি বার? বুধবার তো? হ্যাঁ স্যার। ওরে বাবা, তাহলে আমি একদমই নয়, তোমরা নেটে পড়াশোনা করো, আমার ক্লাস শোনার চাইতে নেটটা এখন জরুরি, কেমন? নেটটা কয়জন দিচ্ছ তো মোটামুটি সবাই? কি শুধু শ্রেয়সী? একই? না না স্যার, অনেকেই আছি, আমরাও আছি, অনেকেই দিচ্ছি। আচ্ছা, তোমরা আছো? না না, অবশ্যই আমি ছেড়ে দিচ্ছি তোমাদের, কালকে তাহলে ক্লাসটা নেবো না, বৃহস্পতিবারে অবভিয়াসলি নিতে পারবো না, তাহলে তো পরে একদিন ক্লাস করে নিও, পরে কয়েকদিন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমার মনে হয় কালকে তোমাদের অফ থাকবে তাহলে, কেমন? বেশ, আমি কেটে দিচ্ছি, তোমরাও কেটে দাও।